হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি অনিত্র ব্রহ্ম এবং আজকে আমরা সি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু সি এর একদম বেসিক অর্থাৎ ইন্ট্রোডাকশন টু সি। সি তে আমরা কিভাবে প্রোগ্রাম করি বা সি কি জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা শুরু করছি হোয়াট ইজ সি, মানে সি কাকে বলে। সি বেসিক্যালি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস। সেট অফ ইনস্ট্রাকশনস মানে কি? যখন কোনো আমাকে একটা স্পেসিফিক কাজ করতে হবে, সেই কাজগুলোকে যখন আমি স্টেপ বাই স্টেপ কোনো ইনস্ট্রাকশন দিয়ে রিপ্রেজেন্ট করব, সেগুলোকেই বলা হয় সেট অফ ইনস্ট্রাকশন। এখন সেই সেট অফ ইনস্ট্রাকশন গুলো একত্রিত হবে যখন কোনো স্পেসিফিক কাজ পারফর্ম করে, সেটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কিছু ওয়েল ডিফাইন্ড সিনট্যাক্স এবং সিমেন্টিক্স রয়েছে, এবং সেই সিনট্যাক্স এবং সিমেন্টিক্স গুলো মেনটেন করে যখন আমি ইনস্ট্রাকশন গুলোকে প্রপার ফরম্যাটে লিখি টু পারফর্ম সাম স্পেসিফিক টাস্ক, সেই জিনিসটাকে বলা হয় প্রোগ্রামিং। যখন সেই সিনট্যাক্স এবং সিমেন্টিক্স গুলো সি এর রুল মেনে লেখা হয়, তখনই সেটাকে বলা হয় সি প্রোগ্রামিং। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1972 সালে ইউএস এর AT&T বেল ল্যাবরেটরিজে ডেভেলপ করা হয়। সি প্রোগ্রামিংটা ডিজাইন করে ডেনিস রিচি। ওকে, in the late of 70s, C began to replace PL, I, ALGOL, etc. programming languages. এবার আমরা সি এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। বেসিক্যালি সি এত পপুলার হওয়ার পেছনে মূল উদ্দেশ্য, মানে মূল কারণ হচ্ছে ইটস সিম্পলিসিটি। সি যথেষ্ট সিম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইজি টু প্রোগ্রামিং, স্মল সাইজ অ্যান্ড ভেরি মাচ রিলায়েবল। সি কে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে সি ল্যাঙ্গুয়েজটার উপরে বেস করেই আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ধীরে ধীরে আরো এনহ্যান্স হতে শুরু করে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং সিটা অনেক পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ সিম্পল, রিলায়েবল, স্মল সাইজ অ্যান্ড ভেরি মাচ ইজি টু ইউজ। অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আমাকে সিম্পল এবং খুব ইজিলি ইউজ করা যায়, এবং আমার জাস্ট বেসিক প্রোগ্রামিং নলেজটুকু দরকার, তাহলেই আমি সিতে প্রোগ্রামিং করতে পারি। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এবং অনেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে দাবি করেন। মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? জেনারেলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু ধরনের হয়, একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেখানে আমি মেশিন লেভেলে কাজ করি, যেমন অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 8085 মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সব লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমি হেক্স কোড নিয়ে প্রোগ্রামিং গুলো করি, অর্থাৎ একদম মেশিন লেভেলের কোড দিয়ে লো লেভেল কোড দিয়ে প্রোগ্রামিং গুলো করি। আর যেখানে আমরা ইংলিশ সেন্টেন্স বা ইংলিশ লাইক সেন্টেন্সের প্রোগ্রামিং গুলো করি, সেগুলো বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, এটসেট্রা। ওকে, কিন্তু এই সি কে অনেকে বলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল এবং লো লেভেলের ঠিক মাঝামাঝি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। কারণ সি তে লো লেভেল ল্যাঙ্গুয়েজের যে হার্ড ডিস্ক অ্যাক্সেস, মেশিন লেভেল অপারেশনস গুলো পারফর্ম করা, এইগুলো করা যায়, এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও অধিকাংশ কাজই করা যায়। সেই জন্য সি কে অনেকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। বেসিক্যালি হাই লেভেল এবং লো লেভেল প্রোগ্রামিং এর মাঝে যে ব্রিজ আপটা দরকার, সেইটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছিল। ওকে, এইখানে আমরা একটা ডায়াগ্রাম দেখিয়েছি, ডায়াগ্রামটিক একটা রিপ্রেজেন্টেশন দেখিয়েছি, যে সি এর ফিচার গুলো এখানে বলা হচ্ছে ফাস্ট এন্ড এফিশিয়েন্ট, পোর্টেবল, অর্থাৎ যে কোনো সিস্টেমে ইজিলি ইনস্টল এবং রান করে। নেক্সট হচ্ছে ভ্যারাইটি অফ ডেটা টাইপস এন্ড পাওয়ারফুল অপারেটরস, ইজি টু এক্সটেন্ড, মডিউলারিটি অ্যান্ড ফাংশন রিচ লাইব্রেরিজ, অর্থাৎ যে লাইব্রেরি গুলো রয়েছে সেই লাইব্রেরিতে ইনবিল্ট ফাংশন রয়েছে, এবং ইনবিল্ট ফাংশনগুলো যথেষ্ট এফেক্টিভ এবং রিচ। ওকে, তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড এত পপুলার হওয়ার মেইন রিজন গুলো, এই মেইন চারটে রিজন এখানে দেখানো হয়েছে।
এক হচ্ছে হাই লেভেল কনস্ট্রাক্ট, যে কথাটা আমি বলছিলাম, লো লেভেল এবং হাই লেভেলের মাঝে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্রিজ আপ করে। সেই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটায় প্রোগ্রামিং করা এবং প্রোগ্রামিং স্ট্রাকচার ডিজাইন করা অনেক ইজি। নেক্সট কি বলছি, ইট ইজ হ্যান্ডেল লো লেভেল অ্যাক্টিভিটিস, লো লেভেল অ্যাক্টিভিটিস গুলোকে হ্যান্ডেল করতে পারে। ইট প্রডিউসেস এফিশিয়েন্ট প্রোগ্রাম, ইট ক্যান বি কম্পাইলড অন ভ্যারাইটি অফ কম্পিউটার্স। ওকে, অর্থাৎ অন্যান্য মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ভেরি মাচ হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট, হার্ডওয়্যার প্রোন, এইখানে সেই ব্যাপারটা নেই। এটা সি অবশ্যই হার্ডওয়্যার প্রোন, কিন্তু হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে খুব ইজিলি আমরা সি দিয়ে অ্যাক্সেস করতে পারি। সেই জন্যই বলা হয় যে সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ and that can make a bridge between the low level and high level programming languages. ওকে, এখানে আমরা সি এর ফিচার গুলো দেখিয়েছি। সি বেসিক্যালি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকে এটাকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে, আমি যেটা একটু আগেই ডিসকাস করলাম। স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে স্টেপস গুলো ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার্ড ম্যানারে করা হয় এবং কোন স্টেপটার পরে কোন স্টেপটা, কোন স্টেপটার পরে কোন স্টেপটা হবে সেটা প্রপার স্ট্রাকচার্ড অর্ডারে প্রপারলি মেনশন করা থাকে, যেটা আমাদের পক্ষে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। এবং যদি কাজ করতে গিয়ে কোনো এরার আছে, যেহেতু স্ট্রাকচার্ড ওয়েতে কোন জায়গাটা এরার আছে সেটা খুব ইজিলি আমরা ডিটেক্ট করতে পারি। নেক্সট হচ্ছে রিচ লাইব্রেরি, অর্থাৎ সি এর যে ইনবিল্ট লাইব্রেরি গুলো রয়েছে সেই লাইব্রেরি গুলোতে যথেষ্ট রিচ এবং যথেষ্ট ইনবিল্ট ওয়েল ডিফাইন্ড ফাংশনস রয়েছে, যেগুলো আমাকে কাজ করতে অনেক সাহায্য করে এবং আমার মানে ওয়ার্কিং অ্যাপ্রোচটা, প্রোগ্রামিং অ্যাপ্রোচটা অনেক ইজিয়ার করে তোলে। নেক্সট হচ্ছে এক্সটেন্সিবল, অর্থাৎ ইজি টু এক্সটেন্ডেবল। রিকারশন, সি রিকারশন সাপোর্ট করে। রিকারশন কি জিনিস আমরা পরে আলোচনা করব, এখন এইটুকু জেনে রাখি আমরা। রিকারশন মানে হচ্ছে যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে সেটাকে বলা হয় রিকারশন। ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে সেট অফ blocks of codes or set of some modules that are written separate from a program to perform some specific task. কোন পার্টিকুলার কাজ পারফর্ম করার জন্য যখন আমরা কোন ব্লক অফ কোডস মেইন প্রোগ্রাম থেকে আলাদা করে লিখি সেটাকেই বলা হয় ফাংশন। এবার যখন সেই ফাংশনগুলোকে আমাদের দরকার হয় আমরা আমাদের প্রয়োজন মতো মেইন প্রোগ্রাম থেকে ফাংশনগুলোকে কল করে নিতে পারি। যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তখন সেটাকে বলা হয় রিকারশন। আমরা রিকারশন নিয়ে এরপরে ডিটেইলসে আলোচনা করব পরে। নেক্সট হচ্ছে পয়েন্টার, সি পয়েন্টার সাপোর্ট করে। নেক্সট হচ্ছে ফাস্টার, যথেষ্ট এক্সিকিউশন ফাস্টার এবং যথেষ্ট এফিশিয়েন্টলি এক্সিকিউট করে এবং প্রপার হ্যান্ডলিং অফ মেমোরি, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড মেমোরি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সি মেনটেন করে চলে। সেই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত বেশি পপুলার। নেক্সট আমরা আলোচনা করব সি এর ক্যারেক্টার সেটকে। বেসিক্যালি সি এর ক্যারেক্টার সেটকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালফাবেট ক্যারেক্টার সেট, যেখানে টোটাল 26 খানা আপার কেস ক্যারেক্টার রয়েছে অর্থাৎ বড় হাতের এ টু জেড, এবং 26 খানা লোয়ার কেস ক্যারেক্টার রয়েছে স্মল এ টু জেড, অর্থাৎ বড় হাতের 26 খানা ক্যারেক্টার ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড এবং ছোট হাতের 26 খানা ক্যারেক্টার স্মল এ টু স্মল জেড, অর্থাৎ টোটাল 26 প্লাস 26 52 খানা অ্যালফাবেটস রয়েছে সি। নেক্সট হচ্ছে ডিজিটস, ডিজিটস মানে হচ্ছে 0 to 9, এই 10 খানা ডিজিটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও রয়েছে কিছু স্পেশাল সিম্বল, স্পেশাল সিম্বলস মানে কমা, ডলার, @ হ্যাশ, কোশ্চেন মার্ক, এম্পারস্যান্ড, স্টার, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, অ্যাঙ্গুলার ব্র্যাকেটস, স্ল্যাশ, সেমিকোলন, ডট, এটসেট্রা। এই ধরনের সিঙ্গেল কোটস, ডবল কোটস, এরকম প্রচুর আমাদের কাছে স্পেশাল কেসেস সিম্বলস রয়েছে, স্পেশাল ক্যারেক্টারস রয়েছে। তো এই সবগুলো নিয়ে সি এর ডেটা সেটটা তৈরি হয়। তো বেসিক্যালি সি এর ডেটা সেটকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যালফাবেটস, একটা হচ্ছে ডিজিটস এবং একটা হচ্ছে স্পেশাল সিম্বলস। নেক্সট আমরা আলোচনা করব সি কনস্ট্যান্ট। সি কনস্ট্যান্টকে বেসিক্যালি দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্যান্ট। ওকে, তো প্রাইমারি কনস্ট্যান্ট কি জিনিস? প্রাইমারি কনস্ট্যান্টের মধ্যে আছে ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট এবং ক্যারেক্টার কনস্ট্যান্ট, এবং সেকেন্ডারি কনস্ট্যান্টের মধ্যে পড়ছে হচ্ছে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, এটসেট্রা। এই প্রত্যেকটা নিয়ে আমরা এর পরবর্তী লেকচারগুলোতে ডিটেইলসে আলোচনা করব। এখন জাস্ট আমরা নামগুলো নিয়ে ডিসকাস করছি। এর পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ইনডেপথ আলোচনা করব। প্রত্যেকটা একটা চ্যাপ্টার এবং প্রত্যেকটায় প্রচুর জিনিস আছে যেগুলো আমাদের ডিসকাস করতে হবে। ওকে, তো সি কনস্ট্যান্টস কি করে ডিক্লেয়ার করে বা সি মানে কনস্ট্যান্টস গুলো কনস্ট্রাক্ট করার কি কি রুল রয়েছে বা কি কি
নিয়ম মেনটেন করে আমাদের করতে হবে সেইগুলো একটু দেখে নেওয়া যাক। ফার্স্টে আলোচনা করা হয়েছে রুলস ফর কনস্ট্রাক্টিং ইন্টিজার কনস্ট্যান্ট। ইন্টিজার কনস্ট্যান্ট কনস্ট্রাক্ট করার রুল কি? জেনারেলি ইন্টিজার কনস্ট্যান্টের রেঞ্জ হচ্ছে 32,768 টু মাইনাস 32,768 টু প্লাস 32,767। ওকে, এটা হচ্ছে ইন্টিজারের রেঞ্জ। এবং ইন্টিজার যখন আমরা কোনো ইন্টিজার কনস্ট্যান্ট ডিফাইন করব সেগুলোকে আমরা ডাইরেক্টলি লিখবো, মাঝে কোনো কমা বা ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যাবে না। এখানে বলা রয়েছে নো কমাস অ্যান্ড ব্ল্যাঙ্ক স্পেসেস আর অ্যালাউড উইদিন এন ইন্টিজার কনস্ট্যান্ট। ধরা যাক আমাদের লিখতে হবে হচ্ছে 1,26,000 এরকম আমরা লিখতে চাই। তো আমরা জেনারেলি যেমন করে লিখি একটা কমা, তারপর হচ্ছে 26, আবার একটা কমা, তারপরে 3টে শূন্য, এইভাবে লিখি। এইখানে সেই কমা টমা দিয়ে লেখা যাবে না। ওকে, ধরো আমি 8,000 লিখতে চাইছি, তো 8,000 আমরা কেমন করে জেনারেলি লিখি 8, তারপর একটা কমা, তারপরে 3টে শূন্য, এইভাবে লিখি। কিন্তু সি এর ক্ষেত্রে এইভাবে লিখলে সেই নোটেশনটাকে রং নোটেশন ধরা হবে, অর্থাৎ এখানে কোনো কমা, কোনো ব্ল্যাঙ্ক স্পেস এগুলো দেওয়া যাবে না। ওকে, তো আমাকে কেমন করে লিখতে হবে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন 4 to 6 ডাইরেক্ট লিখছি, 7, 8, 2 সেটা যদি পজিটিভ লিখতে চাই প্লাস দিতেও পারি, নাও দিতে পারি, এই প্লাস দেওয়াটা অপশনাল। আমরা যদি দিতে হয় তাহলে মানে দিতে চাইলে দিতেও পারি, না দিতে চাইলে নাও দিতে পারি, ঠিক আছে? কারণ কোনো ইন্টিজার ভ্যালুর আগে প্লাস দেওয়া বা না দেওয়া মানে হচ্ছে সেম জিনিসটা পজিটিভই থাকে। কিন্তু আমাকে যদি নেগেটিভ স্পেসিফাই করতে হয়, নেগেটিভ স্পেসিফাই করার জন্য আমাকে আগে একটা করে মাইনাস সাইন দিতেই হবে। এই মাইনাস সাইন দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। মাইনাস সাইন যদি না দিই তাহলে পজিটিভ আর নেগেটিভ ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমাকে আলাদা করে স্পেসিফাই করার জন্য নেগেটিভ সাইনগুলোকে আগে একটা মাইনাস সাইন দিতে হবে। ওকে, নেক্সট আমরা আলোচনা করছি রুলস ফর কনস্ট্রাক্টিং রিয়েল কনস্ট্যান্টস। রিয়েল কনস্ট্যান্টস গুলো কনস্ট্রাক্ট করার জন্য সেই একই জিনিস, আমাদের কমা ব্ল্যাঙ্ক স্পেস মাঝে দেওয়া যাবে না। এবং যে কথাটা আমি একটু আগেই বলছিলাম যে ডিফল্ট সাইনটা সবসময় পজিটিভ হয়, তাই জন্য আমাকে যদি পজিটিভ আর নেগেটিভ আলাদা করতে হয় তাহলে প্লাস সাইনটা দিলেও হয়, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে মাইনাস সাইনটা আমাকে দিতেই হবে, ম্যান্ডেটরি। অর্থাৎ প্লাস সাইনটা শুরুতে দেওয়াটা অপশনাল, কিন্তু মাইনাস সাইনটা নেগেটিভ বোঝানোর জন্য শুরুতে দেওয়াটা ম্যান্ডেটরি। ওকে, নাম্বারটা দুটোই বোথ পজিটিভ এবং নেগেটিভ হতে পারে, এবং এখানে কিছু এক্সাম্পলস আমরা দিয়েছি, যেমন +3 to 0.5 +3 to 5.34, 4 to 6.0, -3 to 0.76, etc. etc. ওকে, এবার রুলস ফর কনস্ট্রাক্টিং ক্যারেক্টার সিম্বলস, ক্যারেক্টার কনস্ট্যান্টস। ক্যারেক্টার কোনগুলো, যেমন ক্যারেক্টারস একটু আগেই আমরা দেখলাম, এই অ্যালফাবেটস গুলো বা স্পেশাল সিম্বলস গুলো এগুলোকে বলা হয় ক্যারেক্টারস। তো ক্যারেক্টার যখন আমাকে ডিফাইন করতে হবে জেনারেলি সেগুলো সিঙ্গেল কোটস এর মধ্যে রাখা হয়। এখানে এক্সাম্পলে দেখলেই আমরা বুঝতে পারবো, যেমন এখানে এ কে আমি সিঙ্গেল কোটস এর মধ্যে রেখেছি, এখানে আই কে আমি সিঙ্গেল কোটস এর মধ্যে রেখেছি। অর্থাৎ যে কোনো ক্যারেক্টারকেই আমাকে যখন ডিফাইন করতে হবে বা সেগুলোকে আমাকে সিঙ্গেল কোটস এর মধ্যে রাখতে হবে। ওকে, এখানে একটা কথা বলতে চাই, এখানে 5টা সিঙ্গেল কোটস এর মধ্যে রেখেছি, এইখানে সিঙ্গেল কোটস এর মধ্যে 5টা রেখেছি, মানে এই 5টাকে কিন্তু ও ক্যারেক্টার হিসেবে ধরছে। ওকে, এখানে সিঙ্গেল কোটস এর মধ্যে 5টাকে রেখেছি, মানে এই 5টাকে ও ক্যারেক্টার হিসেবে ধরছে, ঠিক আছে? এইবার আমি যদি 5টা সিঙ্গেল কোটস এর মধ্যে না রেখে শুধু নরমাল 5 বলে লিখতাম, তাহলে সেই 5টাকে ও ইন্টিজার বলে ধরতো। অর্থাৎ একই জিনিস আমি যদি সিঙ্গেল কোটস দিয়ে লিখি তাহলে সেটাকে বোঝাবে ক্যারেক্টার, আর সিঙ্গেল কোটস ছাড়া যদি আমি লিখি তাহলে সেটাকে বোঝাবে ইন্টিজার। তাহলে আমি যদি নরমালি কোনো প্রোগ্রামিং করতে গিয়ে শুধু 5 লিখি তাহলে সেই 5টা জেনারেলি ট্রিট হয় ইন্টিজার হিসেবে, আর কোনো প্রোগ্রামিং করতে গিয়ে আমি যদি সিঙ্গেল কোটস এর মধ্যে 5 লিখি তাহলে সেইটা জেনারেলি ট্রিট হয় ক্যারেক্টার হিসেবে। তো এইটা কিন্তু পার্থক্য, আমি ইন্টিজার হিসেবে 5 কে লিখতে চাইছি কিন্তু লিখলাম সিঙ্গেল কোটস এর মধ্যে, তাহলে কিন্তু সেটা ইন্টিজার হিসেবে ট্রিট হবে না। আবার আমি লিখতে চাইছি 5 কে ক্যারেক্টার হিসেবে, কিন্তু সেই 5টাকে আমি নরমালি লিখলাম উইদাউট এনি কোটস, তাহলে সেটা ইন্টিজার হিসেবে ট্রিট হবে, ক্যারেক্টার হিসেবে ট্রিট হবে না। তো এই বেসিক পার্থক্য জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা, এখানটায় বলছি রুলস ফর কনস্ট্রাক্টিং ভ্যারিয়েবল নেমস। ভ্যারিয়েবল নেম গুলোকে আমরা কি করে কনস্ট্রাক্ট করব? ভ্যারিয়েবল কত ধরনের রয়েছে? ভ্যারিয়েবল আমাদের রয়েছে 1 থেকে 31 খানা অ্যালফাবেটস, ডিজিটস এবং আন্ডারস্কোরস। ওকে, যেটা আমরা একটু আগেই বলছিলাম। এবং ভ্যারিয়েবল নাম মানে ডিফাইন করার জন্য, কনস্ট্রাক্ট করার জন্য আমাকে সবসময় শুরুতে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। ওকে, সবসময় শুরুতে আমাকে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। একটু রুলগুলো ভালো করে বুঝে নিন। সবসময় শুরুতে আমাকে একটা ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ যে কোনো ভ্যারিয়েবল নাম শুরু করার ক্ষেত্রে আমি আইদার সেটাকে শুরু করব ক্যাপিটাল A to Z দিয়ে, অর্থাৎ যে কোনো আপার কেস ক্যারেক্টার,
বা স্মল এ টু জেড দিয়ে যে কোনো লোয়ার কেস ক্যারেক্টার, এই যে কোনো অ্যালফাবেট বা যে কোনো অ্যাকচুয়ালি যে কোনো ক্যারেক্টার মানে স্পেশাল সিম্বল ক্যারেক্টার না, যে কোনো অ্যালফাবেট ক্যারেক্টারস দিয়ে শুরু করতে হবে। এই যে এখানটায় বলেই দিয়েছে, দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য ভ্যারিয়েবল নেম মাস্ট বি অ্যান অ্যালফাবেট অর আন্ডারস্কোর, অর্থাৎ যে কোনো অ্যালফাবেট হতে হবে অথবা একটা আন্ডারস্কোর দিয়ে আমাকে ক্যারেক্টারের নামটা শুরু করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যারেক্টারগুলোর নামের মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যাবে না, কোনো ব্ল্যাঙ্ক স্পেস বা কমা দেওয়া যাবে না। যেমন এইখানটায় আমি লিখেছি এসআই ইন্ট, এইটা গোটাটা একটা ভ্যারিয়েবলের নেম। এইবার এইখানে এসআই আর ইন্টের মাঝখানে আমি কানেক্ট করেছি কি দিয়ে, আন্ডারস্কোর দিয়ে। আমি যদি জিনিসটা আলাদা করে লিখতাম, ফর এক্সাম্পল আমি এসআই লিখলাম, তারপর একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ইন্ট লিখলাম, আমি এসআই লিখলাম তারপর একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ইন্ট লিখলাম, তাহলে যেহেতু মাঝে ব্ল্যাঙ্ক স্পেস পড়ে গেছে সেই জিনিসটাকে ও চিনতে পারতো না, তাই মাঝে এই ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ মাঝে এই ব্ল্যাঙ্ক স্পেসটা দেওয়া অ্যালাউড নয়। ওকে, তো যে কোনো ভ্যারিয়েবলের নাম আমাকে ডিফাইন করার জন্য ফার্স্ট ক্যারেক্টারটা হতে হবে, মানে ফার্স্ট যে অ্যালফাবেট মানে ক্যারেক্টারটা সেটা হতে হবে আইদার অ্যালফাবেট, আইদার এনি অ্যালফাবেট আন্ডারস্কোর। নেক্সট, এই যদি মোর দ্যান ওয়ান ক্যারেক্টার বা মোর দ্যান ওয়ান অ্যালফাবেটস নিয়ে আমি ভ্যারিয়েবলের নাম ডিফাইন করি, তাহলে সেই অ্যালফাবেটস গুলো বা ক্যারেক্টারস গুলোর মাঝে কোনো কমা বা ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যাবে না, তাদের কোনোভাবে কানেক্ট করতে হবে। আইদার দে ক্যান বি রিটেন অ্যাজ আ এন্টায়ার, এক টানা লিখতে হবে, অথবা দে ক্যান বি কানেক্টেড বাই ইউজিং ইন্টিজার, যেমন এখানটায় আমরা এসআই ইন্ট লিখেছি। আরেকটা কি লিখেছি, এম আন্ডারস্কোর এইচআরএ, এম আন্ডারস্কোর এইচআরএ মানে এম আর এইচআরএটাকে আন্ডারস্কোর দিয়ে জয়েন করেছি, আমি মাঝে এম আর এইচআর এর মাঝে ব্ল্যাঙ্ক স্পেস দিলেও চিনতে পারবো। অথবা আমি এইভাবেও লিখতে পারি এম এইচ আর ই, অর্থাৎ ভ্যারিয়েবলের নামগুলো টানা লিখতে হবে আমাকে, অর্থাৎ সেটা যেন এন্টায়ার একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট, মানে এন্টায়ার একটা ওয়ার্ড হিসেবে ট্রিট হয়। ওকে, আমি দরকার হলে কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো ডিজিট লাগাতেই পারি, যেমন এইখানটায় লেখা আছে পপ আন্ডারস্কোর ই আন্ডারস্কোর 89, এরকম চাইলে আমি ডিজিট লাগাতেই পারি, কিন্তু যে কোনো ভ্যারিয়েবল শুরু হওয়ার ক্ষেত্রে সেটা সবসময় আন্ডারস্কোর বা ক্যারেক্টার দিয়ে মানে অ্যালফাবেট দিয়ে শুরু হবে, তারপরে চাইলে আমি ডিজিট বা নাম্বার বসাতে পারি, কিন্তু ডিজিট বা নাম্বার দিয়ে কিন্তু ভ্যারিয়েবলের নাম কখনোই শুরু করা যাবে না। ওকে, ডিজিট বা নাম্বার দিয়ে কখনোই কোনো ভ্যারিয়েবলের নাম শুরু করা যাবে না। ফর এক্সাম্পল আমি যদি এই নামটাকেই 89 আন্ডারস্কোর ই আন্ডারস্কোর পপ এরকম নাম দিতে চাইতাম, সেটা কিন্তু অ্যালাউ হতো না, কারণ সেটা শুরু হচ্ছে একটা ডিজিট দিয়ে, সেই জন্য সেই নামটা অ্যালাউড হতো না। তো এইগুলো সি এর ভ্যারিয়েবলস কি করে ডিফাইন করে তার কিছু রুলস। এবার আমরা আলোচনা করব সি এর কিওয়ার্ডস নিয়ে। সি এর টোটাল 32 খানা কিওয়ার্ডস রয়েছে এবং এই প্রত্যেকটা কিওয়ার্ড সি এর লাইব্রেরিতে ডিফাইন রয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ডের নির্দিষ্ট অর্থ রয়েছে এবং প্রত্যেকটা কিওয়ার্ড লেখা হয়েছে একটা নির্দিষ্ট কাজ পারফর্ম করার জন্য। যেমন এই ইন্ট বলে কিওয়ার্ডটা, এই ইন্ট বলে কিওয়ার্ডটা ইউজ করা হয় কোনো ইন্টিজার ভ্যারিয়েবলকে ডিফাইন করার জন্য। ওকে, তেমন এই কন্টিনিউ বলে কিওয়ার্ডটা ডিফাইন করা হয় যখন কোনো লুপ বা কোনো ব্লকের এক্সিকিউশনকে আমাকে কন্টিনিউ করতে হবে তার জন্য। তেমন ভাবে ফ্লোট বলে যে কিওয়ার্ডটা রয়েছে, এই ফ্লোট বলে কিওয়ার্ডটা বোঝায় হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ যেই নাম্বারগুলো পয়েন্ট দিয়ে থাকে, যেমন 32.26 -11.8428 এই ধরনের নাম্বারগুলো, অর্থাৎ যেগুলো পয়েন্ট দিয়ে ডিফাইন করা হয় ফ্র্যাকশনাল নাম্বার, সেইগুলোকে বোঝায় হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, এরকম আরো রয়েছে বিভিন্ন রকম, যেমন সুইচ কিওয়ার্ডটার কাজ হচ্ছে মাল্টিপল ভ্যারাইটি অল্টারনেটিভস এর মধ্যে থেকে কোন সেট অফ টাস্কটা আমি এক্সিকিউট করতে চাই সেইটা ডিফাইন করার জন্য সুইচ ইউজ করা হয়। ঠিক আছে, তো এই প্রত্যেকটা কিওয়ার্ডে আলাদা আলাদা কাজ রয়েছে, যেগুলো নিয়ে আমরা প্রোগ্রামিং করতে গিয়ে প্রত্যেকটার কাজ আস্তে আস্তে শিখবো। তো এই কিওয়ার্ড গুলো হচ্ছে ইনবিল্ট রয়েছে সি এ। ঠিক আছে, আরেকটা কথা, কোনো ভ্যারিয়েবলের নাম ডিফাইন করার ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যেন সেই ভ্যারিয়েবলটার নাম কিওয়ার্ডের নামের সাথে সেম না হয়ে যায়। কোনো ভ্যারিয়েবলের নাম যদি কিওয়ার্ডের নামের সাথে সেম হয়ে যায় তাহলে কিন্তু ও চিনতে পারবে না, অসুবিধা হবে, এরর চলে আসবে। ওকে, তো কোনো ভ্যারিয়েবলের নাম কি করে লিখতে হয় সেটা তো আমরা অলরেডি আগের স্লাইডটায় দেখলাম। এইখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে কোনো ভ্যারিয়েবলের নাম যেন কিওয়ার্ডস গুলোর নামের সাথে সেম না হয়ে যায়। যদি কোনো ভ্যারিয়েবলের নাম কিওয়ার্ডস এর নামের সাথে সেম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সি এর কম্পাইলারের পক্ষে জিনিসটা বুঝতে অসুবিধা হবে যে কোনটার কি অর্থ।
ওকে, আচ্ছা এখানটায় আমরা ফার্স্ট প্রোগ্রামে যাওয়ার আগে কিছু টিপস দেওয়া হয়েছে, যেগুলো আমি একটু দেখে নেওয়ার জন্য বলছি, একটু দেখে নাও, তারপরে আমি কন্টিনিউ করছি। তাছাড়া একটা কথা বলি, সি যেহেতু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সি যখন এক্সিকিউট করে, যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট করার সময় সেটাকে লো লেভেলে কনভার্ট করতে হয়, কারণ যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি এক্সিকিউট হতে পারে না। যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন এক্সিকিউট হয় সেটাকে লো লেভেল বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করার প্রয়োজন হয়। যখন কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন হয়, তখন জেনারেলি এই কাজটা করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ওকে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর রয়েছে, যেমন কম্পাইলার রয়েছে, ইন্টারপ্রেটার রয়েছে। এইগুলোর পার্থক্য আমরা অলরেডি শিখে এসেছি, আমি তাও আরেকবার বলে দিই। কম্পাইলার মানে হচ্ছে যেটা গোটা প্রোগ্রামটাকে অল এট এ গো হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে। ওকে, অর্থাৎ পুরো প্রোগ্রামটা একবারে নেয়, সেই পুরো প্রোগ্রামটা একবারে হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে। কিন্তু ইন্টারপ্রিটারের, অর্থাৎ এই আগের অ্যাপ্রোচটা কম্পাইলারের অ্যাপ্রোচ বললাম, ইন্টারপ্রিটারের অ্যাপ্রোচ হচ্ছে ও প্রত্যেকটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজকে লাইন বাই লাইন এক্সিকিউট করে এবং লাইন বাই লাইন লো লেভেলে কনভার্ট করে। জেনারেলি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলড হয়, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অল এট এ গো কম্পাইল করে। কম্পাইল করে ও চেক করে প্রোগ্রামে কোথাও কোনো এরার আছে কিনা। যদি প্রোগ্রামে কোথাও কোনো এরার থাকে ও সেই এরারটাকে রিপোর্ট করে, আর যদি প্রোগ্রামে কোথাও কোনো এরার না থাকে তাহলে পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সো দ্যাট ইট ক্যান বি ইজিলি এক্সিকিউটেড বাই ইউজিং দ্য মেশিন। ওকে, তো এবার আমরা সি এর একটা সিম্পল প্রোগ্রাম লিখবো, যেটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামটা কি করে এক্সিকিউট করে সেইটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউশনটা আমরা বুঝবো, এবং কি করে প্রোগ্রাম লিখতে হয় এবং কি কি সিনট্যাক্স মেনটেন করতে হয় সেগুলো আমরা এই প্রোগ্রামটা লিখতে গিয়ে দেখব। তো এখানে একটা সি এর ফার্স্ট প্রোগ্রাম লেখা হয়েছে। একদম শুরুতে আমি লাইন বাই লাইন বলছি, একটু নোট করতে করতে যাও। একদম শুরুতে যে হ্যাশটা, এই হ্যাশটাকে বলা হয় প্রিপ্রসেসর। ওকে, অর্থাৎ এভরিথিং আন্ডার হ্যাশ উইল বি প্রসেসড। ওকে, নেক্সট হচ্ছে ইনক্লুড। ইনক্লুড ইজ দ্য নেম অফ দ্য ডাইরেক্টরি, যেখানে হেডার ফাইলস গুলো রাখা থাকে। হেডার ফাইলস কি জিনিস? এই যেমন stdio.h, এটা একটা হেডার ফাইল। stdio.h এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ওকে, এই stdio.h এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। হেডার ফাইল জিনিসটা কি? আমরা আমাদের প্রোগ্রামে যে যে কিওয়ার্ড গুলো ইউজ করেছি, বা যে যে ফাংশন গুলো ইউজ করেছি, বা যে যে সিনট্যাক্স গুলো ইউজ করেছি, সেইটা কোনটার কি কাজ, সেই কাজগুলো বিস্তারিতভাবে এই হেডার ফাইলে লেখা থাকে। একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম যে তুমি যাদবপুরে যাও। এইবার যাদবপুরটা কি জিনিস তুমি সেটা জানো, তাহলে তুমি কি যাদবপুর যেতে পারবে? যাদবপুর কি কোনো বাজারের নাম, না যাদবপুর কোনো রেস্টুরেন্টের নাম, নাকি যাদবপুর কোনো জায়গার নাম, নাকি যাদবপুর কোনো খাবারের দোকানের নাম? কি জিনিস সেটা তো তুমি যতক্ষণ না তোমাকে বলছি ততক্ষণ তুমি বুঝতে পারবে না। এইবার আমি তোমাকে বললাম যাদবপুরে যাও, এবং যাদবপুরের ডিটেল ডেসক্রিপশনটা তোমাকে দিয়ে দিলাম। ডিটেল ডেসক্রিপশন মানে যাদবপুর কি জিনিস, জায়গার নাম একটা। যাদবপুরে কি করে যেতে হয়, যাদবপুরে যাওয়ার জন্য আমি অমুক বাসে যেতে পারি, বা অমুক অটোতে যেতে পারি, বা আমি অমুক ক্যাবে করে গেলে এইভাবে যেতে পারি, এইটা রাস্তা, এইখান থেকে এইটা যাওয়ার জন্য এই টাকা গাড়ি ভাড়া আমার লাগতে পারে, এইখান থেকে যাদবপুরে যাওয়ার জন্য আমার এতটা সময় লাগতে পারে। এই সমস্ত ইনফরমেশন গুলো তোমাকে দিলাম। তাহলে যাদবপুর জিনিসটা কি, জায়গার নাম না খাবারের নাম, সেইটা সম্পর্কে তোমার ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। হেডার ফাইলের কাজটাও অনেকটা সেই রকম। প্রোগ্রামে যে যে কিওয়ার্ড বা যে যে সিনট্যাক্স বা যে যে ফাংশন বা যে যে কথাগুলো আমরা ব্যবহার করেছি, সেইগুলো মানে কি, সেই মানেগুলো হেডার ফাইলে লেখা থাকে। যেমন stdio.h টার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট রিলেটেড যা যা কাজগুলো সেইটা stdio.h এর মধ্যে লেখা আছে। ওকে, জেনারেলি যে কোনো হেডার ফাইল আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে রাখি। নেক্সট আমরা লিখছি ইন্ট মেইন। এই যে ইন্টটা, ইন্ট কথাটার অর্থ হচ্ছে ইন্টিজার, আমরা একটু আগেই বললাম। এই ইন্ট কথাটার অর্থ হচ্ছে ইন্টিজার। এই ইন্ট মানে যে ইন্টিজার, সেইটা এই হেডার ফাইলে লেখা রয়েছে। অর্থাৎ আমি পুরো প্রোগ্রামটা লিখলাম, কিন্তু ফার্স্টে কোনো কারণে এই লাইনটা লিখলাম না, তাহলে ও এই ইন্ট
কথাটার মানে কি বা মেইন কথাটার মানে কি বা প্রিন্টএফ কথাটার মানে কি, এইগুলোর মানেই ও বুঝতে পারবেন। অর্থাৎ কোনটা কি কাজ করে সেইটার ডিসক্রিপশনটাই ওর কাছে অ্যাভেলেবেল থাকছে। ওকে, ইন্ট কথাটার কাজ হচ্ছে ইন্টিজার। মেইন মানে হচ্ছে এইখান থেকে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হচ্ছে। জেনারেলি আমরা যখন প্রোগ্রামটা লিখে রান করাতে শুরু করি তখন এক্সিকিউশনটা শুরু হয় এই লাইন থেকে, এবং এই লাইন থেকে এক্সিকিউশন শুরু হওয়ার পরে যে যে কিওয়ার্ড বা যে যে সিম্বল বা যে যে সিনট্যাক্স গুলো এখানে এনকাউন্টার হয়েছে সেইগুলোর মানে কি, সেই মানেগুলো বোঝার জন্য বা সেই মানেগুলো খোঁজার জন্য ও হেডার ফাইলের কাছে চলে যায় এবং হেডার ফাইল থেকে সেই মানেগুলোকেও ফেচ করে আনে। ওকে, এই মেইন মানে হচ্ছে এখান থেকে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হচ্ছে। মেইনের পরে দেখো আমরা একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন রেখেছি, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি এবং ভেতরে কিছু নেই। এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এই জিনিসটাকে বলা হয় ফাংশন। এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এই জিনিসটাকে বলা হয় ফাংশন। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের মেইনটা ফাংশন একটা, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। ওকে, নেক্সট আমরা কি লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটের একটা শুরু এখানে দিয়েছি আর সেকেন্ড ব্র্যাকেটের এখানে একটা শেষ দিয়েছি। এইটাকে বলা হয় ব্লক অফ কোডস, বডি। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু আর সেকেন্ড ব্র্যাকেটের শেষ এর মধ্যে আমরা যেটা লিখছি পুরোটাই মেইন ফাংশনের বডি। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের শুরু আর সেকেন্ড ব্র্যাকেটের শেষের মধ্যে আমি যেটা লিখছি অর্থাৎ প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এইটা এবং রিটার্ন 0 এইটা, এই পুরোটা হচ্ছে মেইনের বডি। ওকে, এই পুরো জিনিসটা হচ্ছে বডি অফ মেইন। ওকে, এই পুরো জিনিসটা হচ্ছে বডি অফ মেইন। তাহলে যে কোনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কোনো ফাংশনের ব্লকটা স্পেসিফাই করি, যেমন এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু সেকেন্ড ব্র্যাকেটের শেষ এই পুরোটা দিয়ে আমরা মেইনের ব্লকটা স্পেসিফাই করছি। নেক্সট আমরা কি ফাংশন ইউজ করছি, প্রিন্টএফ। ওকে, প্রিন্টএফ এর পরেও দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে। জেনারেলি সি তে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা ফাংশনকে ডিফাইন করি জেনারেলি। ঠিক আছে, তো এই প্রিন্টএফ একটা ফাংশন এবং প্রিন্টএফ ফাংশনটার কাজ হচ্ছে কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করানো। প্রিন্টএফ লিখে আমি ডাবল কোটসের মধ্যে যেইটা লিখবো সেইটাই স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো প্রিন্টএফ লিখে আমি ডাবল কোটসের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, অর্থাৎ আমি স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করতে চাইছি। এবারে প্রিন্টএফ লিখে আমি যদি ডাবল কোটসের মধ্যে নিজের নামটা অরিত্র লিখে দিতাম তাহলেও স্ক্রিনে আমার নাম অরিত্র প্রিন্ট করতো। ওকে, যে কোনো স্টেটমেন্ট, এই প্রিন্টএফ, রিটার্ন 0 এগুলো প্রত্যেকটা একটা স্টেটমেন্ট। যে কোনো স্টেটমেন্ট শেষ করার জন্য স্টেটমেন্টের শেষে আমাদের একটা সেমিকোলন দিতে হয়। এই সেমিকোলনকে বলা হয় স্টেটমেন্ট টার্মিনেটর। এই স্টেটমেন্ট টার্মিনেটর আমাকে বুঝিয়ে দেয় যে স্টেটমেন্টটা কোথায় শেষ হচ্ছে। বেসিক্যালি স্টেটমেন্ট টার্মিনেটর ডিফাইন দ্য এন্ড অফ আ স্টেটমেন্ট। ওকে, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, রিটার্ন 0। রিটার্ন কিওয়ার্ডটার কাজ হচ্ছে প্রোগ্রাম থেকে এক্সিট করে যাওয়া বা বেরিয়ে যাওয়া। অর্থাৎ আমার প্রোগ্রামটা লেখা হয়ে গেছে, এবার আমি প্রোগ্রামটার এন্ডটা বা শেষটা স্পেসিফাই করছি এবং প্রোগ্রাম থেকে আমি এবার বেরিয়ে যাব, সেইটা আমরা স্পেসিফাই করছি রিটার্ন 0 কিওয়ার্ড দিয়ে। ওকে, রিটার্নের পরে আমরা 0 কেন লিখেছি, কারণ এই প্রোগ্রামটা মেইন প্রোগ্রামটা আমি শুরু করেছি ইন্ট মেইন করে। ঠিক আছে, ইন্ট মেইন মানে প্রোগ্রামটা কাজের শেষে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন হোক এক্সপেক্ট করে। কিন্তু এই প্রোগ্রামে আমাকে তো কোনো ইন্টিজার ভ্যালু, আমার তো কোনো মানে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনো সিগনিফিকেন্ট ইন্টিজার ভ্যালু রিটার্ন করার ব্যাপার নেই। যেমন ধরুন আমি দুটো নাম্বার যোগের একটা প্রোগ্রাম করছি, দুটো নাম্বার যোগ করার পরে যোগ ফলটাকে আমাকে রিটার্ন করতে হয়। তেমন ভাবে এই প্রোগ্রামটাতে আমি শুধু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার কাজ করছি, তাহলে আমাকে আলাদা করে এখানে প্রিন্ট করার কিছু মানে রিটার্ন করার কোনো ইন্টিজার ভ্যালু নেই। তাই জন্য অথচ যেহেতু প্রোগ্রামটা ইন্ট মেইন করে আমি শুরু করেছি, সেই জন্য প্রোগ্রামটা কাজের শেষে একটা ইন্টিজার ভ্যালু রিটার্নও এক্সপেক্ট করে। সেই জন্য আমি প্রোগ্রামটা শেষে একটা ফেক রিটার্ন 0 দিচ্ছি। ওকে, তো সেই জন্যই প্রোগ্রামটা শেষে একটা ফেক রিটার্ন 0 দিচ্ছি। তো এই প্রোগ্রামটা প্রথমে কি হবে, লেখার পরে প্রথমে আমাকে প্রোগ্রামটা কম্পাইল করতে হবে, যেহেতু এটা সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং সেটাকে কম্পাইল করে আমাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে করতে হবে। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পাইল হয় তখন ও কম্পাইল হওয়ার পরে দুটো ফাইল তৈরি করে, একটা হচ্ছে ব্যাকআপ ফাইল যেটার সিনট্যাক্স হচ্ছে .back ব্যাক, এবং কম্পাইল হওয়ার পরে আরেকটা তৈরি করে এক্সিকিউটেবল ফাইল যেটা সিনট্যাক্স হচ্ছে .exe। জেনারেলি যে কোনো সি প্রোগ্রামকে আমরা সেভ করব এক্সটেনশন .c দিয়ে। ওকে,
এই প্রোগ্রামটা লেখার পরে ধরা যাক প্রোগ্রামটার নাম আমি দিলাম hello.c। প্রোগ্রামটা লেখার পর আমি ফার্স্ট কাজ করব hello.c নামে প্রোগ্রামটাকে সেভ করব। নেক্সট কাজ আমি কি করব, প্রোগ্রামটাকে কম্পাইল করব এবং কম্পাইল করার পরে যদি প্রোগ্রামে কোনো ভুল না থাকে ও সাকসেসফুলি কম্পাইল হবে এবং কম্পাইল হওয়ার পরে ও আরো দুটো ফাইল জেনারেট করবে, একটা হচ্ছে ব্যাকআপ ফাইল যেটার এক্সটেনশন হবে .back আর আরেকটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল যেটার এক্সটেনশন হবে .exe। ওকে, তো সেই এক্সিকিউটেবল ফাইলটাই রান হবে এবং এক্সিকিউটেবল ফাইলটা রান হয়ে কি আউটপুট সেটা আমাকে স্ক্রিনে দেখাবে। ওকে, তো এই প্রোগ্রামটা যদি আমি কম্পাইল করে রান করি তো আমি আউটপুট পাবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে আরেকটা एग्जांपल দেখানো হয়েছে, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের একটা মানে প্রোগ্রাম দেখানো হয়েছে। আচ্ছা, জেনারেলি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের প্রোগ্রাম কি থাকে, আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এন্টার করতে হয়, ইয়ার্সটা এন্টার করতে হয় যে কত বছরের জন্য আমি সেই টাকাটা রাখতে চাইছি এবং আমাকে রেট অফ ইন্টারেস্টটা ইনসার্ট করতে হয়। ঠিক আছে, এইখানে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে পি বলে ডিফাইন করেছি, মানে পি বলে ধরে নিয়েছি, কত বছরের জন্য রাখবো সেই ইয়ার্সটাকে আমি এন এর মধ্যে ধরে নিয়েছি, এন বলে ধরে নিয়েছি, আর রেটটাকে আমি আর এর মধ্যে ধরে নিয়েছি। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের ফর্মুলা কি, পি এন আর মানে পি ইনটু এন ইনটু আর হোল ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো আমি কি করছি, আমি ধরে নিচ্ছি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে 1000 টাকা, তাহলে আমি পি ইকুয়াল টু 1000 রেখেছি। আমার নাম্বার অফ ইয়ার্স আমি 3 বছরের জন্য রাখতে চাইছি, তাহলে এন ইকুয়াল টু 3 রাখছি আর আর ইকুয়াল টু 8 রাখছি, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 8%। ওকে, তো প্রোগ্রামটা প্রথম থেকে দেখে নেওয়া যাক। সবার প্রথমে #include_stdio.h লিখেছি। এইটার কাজ কি আমরা আগের প্রোগ্রামে অলরেডি ডিটেইলসে ডিসকাস করে এসেছি। ইন্ট মেইন এইটার কাজ কি, এটাও আমরা অলরেডি ডিটেইলসে ডিসকাস করে এসেছি। আচ্ছা, এইবার এইখানটায় আমার কাজ করার জন্য কি কি ভ্যারিয়েবল লাগবে সেইটা আমাকে আগে ডিফাইন করে নিতে হবে। যেমন এই প্রোগ্রামটা করার জন্য আমি দেখতে পাচ্ছি আমার টোটাল 4টে ভ্যারিয়েবল লাগছে। একটা লাগছে পি যেটা প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে হোল্ড করছে, একটা লাগছে এন যেটা হচ্ছে কত বছরের জন্য আমি টাকাটা রাখতে চাইছি সেই ইয়ার্সটা হোল্ড করছে, আর আরেকটা ভ্যারিয়েবল লাগছে আর যেটা রেট অফ ইন্টারেস্টটা হোল্ড করছে। এছাড়া আমি আলটিমেটলি সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করে সেই ভ্যালুটা যেখানে স্টোর করব সেইটার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি এসআই। ওকে, তো এই 4টে ভ্যারিয়েবল আমার লাগছে এবং পি এর মধ্যে আমি ভ্যালু 1000 ভরে দিয়েছি, এন এর মধ্যে ভ্যালু আমি 3 ভরে দিয়েছি, আর এর মধ্যে ভ্যালু আমি 8 ভরে দিয়েছি। ওকে, তাহলে এই ভ্যালু মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু ভরে দিয়েছি, অর্থাৎ ভ্যারিয়েবলের গুলো ইনিশিয়ালাইজ হয়ে গেছে উইথ দ্য করেসপন্ডিং ভ্যালু। নেক্সট আমি কি কাজ করছি, নেক্সট আমি সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করি। তাহলে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার ফর্মুলা কি আমি একটু আগেই বললাম যে পি ইনটু এন ইনটু আর হোল ডিভাইডেড বাই 100। তাহলে আমি পি ইনটু এন ইনটু আর হোল ডিভাইডেড বাই 100 করছি। করার পরে এই অপারেশনটা পারফর্ম করার পরে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে, এই অপারেশনটা পারফর্ম করার পরে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে সেই রেজাল্টটা এসআই বলে ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হচ্ছে। ওকে, অর্থাৎ 1000 ইনটু 3 ইনটু 8 হোল ডিভাইডেড বাই 100 করে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে সেই রেজাল্টটা এসআই বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। এইবার এসআই বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হওয়ার পরে আমি সেই ভ্যালুটাকে কি করে করলাম আরেকবার, তো এইখানটায় আমি ভ্যালুটা এসআই এর মধ্যে স্টোর করে নিচ্ছি এবং এসআই এর মধ্যে স্টোর করার পরে আমি আলটিমেটলি ভ্যালুটাকে প্রিন্ট করছি। তো প্রিন্ট করার জন্য প্রিন্টএফ করছি। এইবার এসআই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য এখানে আমাকে পার্সেন্টেজ দিতে হচ্ছে। এসআই এর মধ্যে কি টাইপের ভ্যালু রয়েছে, ইন্টিজার টাইপের ভ্যালু রয়েছে এবং যে কোনো ইন্টিজার টাইপের ভ্যালুকে প্রিন্ট করার জন্য আমাকে পার্সেন্টেজ দিতে হয়। পার্সেন্টেজ স্ট্যান্ডস ফর দ্য ইন্টিজার ভ্যালু। কোন ইন্টিজার ভ্যালু, এসআই এর মধ্যে যে ইন্টিজার ভ্যালুটা রয়েছে সেইটাকে প্রিন্ট করছি। ধরো কোনো কারণে আমি পি এর ভ্যালুটা প্রিন্ট করছি, পিও ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, তাই জন্য আমি এখানে পার্সেন্ট দিয়ে কমা দিয়ে যদি এখানে এসআই এর জায়গায় পি লিখতাম তাহলে পি এর মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেইটা প্রিন্ট হয়ে যেত। ওকে, তো এই প্রোগ্রামটায় আমরা সিম্পলি কি করে একটা ইন্টারেস্ট ক্যালকুলেট করি সেইটা দেখালাম। আগের যে প্রোগ্রামটা আমরা ডিসকাস করলাম সেখানে একটা ছোট ড্রব্যাক ছিল। অ্যাকচুয়ালি ড্রব্যাক কিছুই না, প্রোগ্রামটায় যে ভ্যালুগুলো পি এন আর এর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো অলরেডি প্রোগ্রামে দেওয়া ছিল, অর্থাৎ আমাকে প্রত্যেকবার প্রোগ্রামটা সেম আউটপুটই দেখাতো। ওকে,
প্রত্যেকবার প্রোগ্রামটা আমাদের সেম আউটপুটই দেখাতো। আগের যে প্রোগ্রামটা নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই প্রোগ্রামটায় একটা ছোট ড্রব্যাক ছিল। অ্যাকচুয়ালি ড্রব্যাক কিছুই না, এখানে পি এন আর আর এর ভ্যালুগুলো অলরেডি প্রোগ্রামটায় সেট করা ছিল। অর্থাৎ প্রোগ্রামটা যখনই আমি রান করাচ্ছিলাম বা রান করাবো, প্রত্যেকবার ও একই আউটপুট দেবে। অর্থাৎ পি এর ভ্যালু 1000, এন এর ভ্যালু 3 আর আর এর ভ্যালু 8, এইটার উপরে বেস করে যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে ও প্রত্যেকবার সেই আউটপুটটাই দেবে। কিন্তু এমন তো হতেই পারে যে আমি প্রত্যেকবার আলাদা আলাদা ভ্যালু দেবো এবং আলাদা আলাদা ভ্যালুর উপরে বেস করে আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে চাই। এই প্রোগ্রামটায় সেই প্রভিশনটা দেওয়া নেই। সেইটার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকবার প্রোগ্রামটা রানের আগে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে। পি এন আর এই ভ্যালুগুলো, ভ্যারিয়েবলের ভ্যালুগুলো প্রত্যেকবার আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে প্রত্যেকবার প্রোগ্রামটাকে নতুন করে কম্পাইল করতে হবে এবং কম্পাইল করে আমাকে রান করতে হবে। যতবার নতুন নতুন ভ্যালুর জন্য আউটপুটটা দেখতে চাই, প্রত্যেকবার আমাকে একই কাজ করতে হবে, নতুন ভ্যালুগুলো আমাকে সেট করতে হবে, প্রোগ্রামটা তারপরে কম্পাইল করতে হবে এবং তারপরে আমাকে রান করে আউটপুট দেখতে হবে। সুতরাং এইটা একটা প্রবলেমেটিক ব্যাপার, ড্রব্যাকস রয়েছে। তো এই ড্রব্যাকটা ওভারকাম করার জন্য প্রোগ্রামটা আমরা আরো এফিশিয়েন্ট বানাতে পারি যদি আমি ইনপুটটা ইউজারের কাছ থেকে ডাইরেক্ট রান টাইমে নিয়ে নিতে পারি। অর্থাৎ পিএনআর এই যে ভ্যালুগুলো, এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু প্রোগ্রামটা যখন চলবে ইউজার তখনই ইনপুট করবে, আলাদা করে ভ্যালুগুলো প্রোগ্রামটায় ফিক্সড করে দেওয়া থাকবে না। সেই কাজটা আমরা করতে পারি ইউজারের কাছ থেকে ইনপুট আমরা নিয়ে। ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে পারি, তার জন্য আমাদের একটা অ্যাভেলেবল ফাংশন রয়েছে, সেই ফাংশনটার নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ ফাংশনটার কাজ কি? স্ক্যানএফ ফাংশনটার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, এবং স্ক্যানএফ ফাংশনটা যখন আমরা চালাই বা লিখি তখন সেটা যখন এক্সিকিউটেড হয় তখন স্ক্যানএফ ইউজারের কাছ থেকে একটা ইনপুট চায়, এবং যতক্ষণ ইউজার কোনো কিবোর্ড থেকে ইনপুট না দিচ্ছে ততক্ষণ প্রোগ্রামটা ওয়েট করে ফর রিসিভিং দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার। ওকে, তো এই আগের প্রোগ্রামটার উপরেই আমরা একটু মডিফিকেশনস চাপিয়েছি। আগের প্রোগ্রামটার উপরেই মডিফিকেশনস চাপিয়ে আমরা দেখিয়েছি যে আমরা কি করে ইউজারের কাছ থেকে ইনপুটগুলো নেব। এইখানে আমরা এই স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি এবং আমরা ইউজারকে প্রথমে একটা মেসেজ দিচ্ছি যে এন্টার দ্য ভ্যালুজ অফ পিএনআর, অর্থাৎ পিএনআর এই ভ্যালুগুলো তুমি এন্টার করো। এবার ইউজার যে ভ্যালুগুলো যখনই এন্টার করছে সেই ভ্যালুগুলো আমি ইউজারের কাছ থেকে ইনপুটেড ভ্যালুগুলোকে আমি রিসিভ করছি। ওকে, অর্থাৎ ইউজার ভ্যালুগুলো এন্টার করছে এবং সে এন্টার করছে রান টাইমে। আগে থেকে কিন্তু পিএনআর এর মধ্যে কোনো ভ্যালু ভরে দেওয়া নেই। আগের প্রোগ্রামটা যেমন আগে থেকে পিএনআর এর মধ্যে আমি কিছু ভ্যালু ভরে রেখেছিলাম, এইখানে আগে থেকে আমি প্রোগ্রামটার পিএনআর ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু ভরে রাখিনি। আমি কি করছি, সিম্পলি ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো প্রোগ্রামের রান টাইমে চাইছি, অর্থাৎ প্রোগ্রামটা যখন রান করছে তখনই আমি ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো চাইছি। এবং ইউজার যখনই ভ্যালু দিচ্ছে, ফার্স্ট যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটাকে আমি স্টোর করছি পি এর মধ্যে, ইউজার সেকেন্ড যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটাকে আমি স্টোর করছি এন এর মধ্যে, আর ইউজার থার্ড যে ভ্যালুটা দিচ্ছে সেইটা আমি স্টোর করছি আর এর মধ্যে। অর্থাৎ প্রত্যেকবার রানে ইউজার আলাদা আলাদা ভ্যালু যদি দেয়, সেই আলাদা আলাদা ভ্যালুগুলো নিয়ে পিএনআর ইনিশিয়ালাইজ হবে এবং তার উপরে বেস করে আমি সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করছি। এই বাদবাকি স্টেপসটা আগের প্রোগ্রামের মতনই, কোনো অসুবিধে নেই, কিন্তু এখানে স্ক্যানএফ এর কাজটা আমাদের ভালো করে বুঝতে হবে। স্ক্যানএফটা বেসিক্যালি কি কাজ করে? এই স্ক্যানএফটা বেসিক্যালি ইউজারের কাছ থেকে ইনপুট রিসিভ করতে সাহায্য করে। এইবার প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে আমি একটা সাইন দিয়েছি যেটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড সাইন। এই অ্যাম্পারস্যান্ড সাইনকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর। ওকে, এই অ্যাম্পারস্যান্ড সাইনটাকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটরটা কি জিনিস? যখনই আমি কোনো ভ্যারিয়েবলকে ডিফাইন করি, পিএনআর এসআই যাই ভ্যারিয়েবল আমি ডিফাইন করি না কেন, সঙ্গে সঙ্গে সেই ভ্যারিয়েবলটা নিজের জন্য কম্পিউটার মেমোরিতে কিছুটা স্পেস অ্যালোকেট করে বা কিছুটা স্পেস নিজের জন্য কিছুটা জায়গা করে নেয়। ওকে, কিছুটা জায়গা মেমোরিতে নিজের জন্য অ্যালোকেট করে। এইবার যে জায়গাটাও নিজের জন্য অ্যালোকেট করে সেইটা এক একবার এক একটা মেমোরি লোকেশনে অ্যালোকেট করে। ফর এক্সাম্পল, আমি প্রথমবার যখন প্রোগ্রামটা রান করলাম তখন ধরা যাক পি মেমোরি লোকেশনে 6000 নিজের জন্য জায়গা অ্যালোকেট করলো।
পরের বার আমি যখন প্রোগ্রামটা রান করব, পি যে 6000 মেমোরি লোকেশনেই নিজের জন্য জায়গা অ্যালোকেট করব তার কোনো গ্যারেন্টি নেই। প্রথমবারও 6000 অ্যালোকেট করেছিল জায়গা, কারণ তখন সেখানে ফাঁকা পেয়েছিল। দ্বিতীয়বার যখন প্রোগ্রামটা রান করছে তখন হয়তো পি নিজের জন্য 6000 মেমোরি লোকেশনে জায়গা ফাঁকা পেল না, পি হয়তো নিজের জন্য জায়গা ফাঁকা পেলো 4000 মেমোরি লোকেশন। তো তখন পি নিজের জন্য জায়গা অ্যালোকেট করে 4000 মেমোরি লোকেশনে। নেক্সট টাইম আমি যখন প্রোগ্রামটা আবার রান করাবো তখন হয়তো পি 6000 4000 এই দুটোর কোনো মেমোরি লোকেশনই পেলো না, পি হয়তো জায়গা পেলো 5500। তো থার্ড টাইম পি নিজের জন্য জায়গা 5500 অ্যালোকেট করবে। অর্থাৎ প্রত্যেকবার ও যখন যেখানে জায়গা ফাঁকা পাচ্ছে ও সেইখানে নিজের জন্য জায়গা অ্যালোকেট করছে। ওকে, কিন্তু প্রোগ্রামারের পক্ষে বা ইউজারের পক্ষে তো বোঝা সম্ভব না যে পি কখন কোথায় জায়গা ফাঁকা পাচ্ছে এবং কখন কোথায় নিজের জন্য জায়গা অকুপাই করছে। তাই জন্য প্রোগ্রামার সেটা বুঝতেও চাইছে না। Rather, he is giving the entire responsibility to the compiler. ও কম্পাইলারকে বলছে তুমি পি এর জন্য জায়গা কোথায় অ্যালোকেট করেছো আমার জানার দরকার নেই, পি এর জন্য জায়গা কোথাও তো অ্যালোকেট করেছো, যেখানেই অ্যালোকেট করে থাকো না কেন ইউজার পি এর করেসপন্ডিং যে ভ্যালুটা ইনপুট করছে তুমি সেই লোকেশনে গিয়ে পি এর ভ্যালুটাকে সেভ করো। একইভাবে এন এর ক্ষেত্রেও তাই, এন এর জন্য তুমি কোথায় জায়গা অ্যালোকেট করেছো আমার জানার দরকার নেই, মেমোরিতে কোথাও না কোথাও তো জায়গা অ্যালোকেট করেছো। ইউজার এন এর জন্য যে ভ্যালুটা দিচ্ছে তুমি মেমোরিতে এন এর জন্য যেইখানে জায়গা অ্যালোকেট করেছো ইউজারের দেওয়া ভ্যালুটা, ইউজারের দেওয়া এন এর ভ্যালুটা তুমি সেই মেমোরি লোকেশনে গিয়ে সেভ করো। এই কাজটা স্পেসিফাই করার জন্য আমরা অ্যাম্পারসেন্ড অপারেটর ইউজ করব। এই জন্য এই অ্যাম্পারসেন্ড অপারেটরকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর। আর এই যে মেমোরির লোকেশনগুলো কথা বললাম 4000 6000 5500 যেগুলোর কথা আমরা অলরেডি ডিসকাস করলাম এক্সাম্পল হিসাবে, সেই প্রত্যেকটা মেমোরি লোকেশনকে বলা হয় অ্যাড্রেস। অর্থাৎ যে ভ্যারিয়েবলটার করেসপন্ডিং যে লোকেশনটাকে বা যে অ্যাড্রেসটাকে ও অ্যালোকেট করেছে সেই অ্যাড্রেসে গিয়ে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটাকে সেভ করো। এই কাজটা অ্যাম্পারসেন্ড করছে। স্ক্যানএফ এর কাজ কি ইউজারের কাছ থেকে জাস্ট ইনপুট ভ্যালুটা রিসিভ করা। ওকে, তো এইগুলো হোমওয়ার্ক আজকে আমরা যা যা ডিসকাস করলাম তার উপরে বেস করে এই হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে। আমি সবাইকে বলবো হোমওয়ার্কগুলো নিজে চেষ্টা করতে, এবং কোনো অসুবিধে হলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই হেল্প করব। সো দিস আর দ্য রেফারেন্সেস which comes very much helpful for me for constructing this document. আশা করি এই লেকচারটা সবার পক্ষে উপকৃত হবেন সবাই। এই লেকচারটা সকলের ভালো লেগেছে এবং এই লেকচারটায় সকলেই উপকৃত হবেন। যদি কারোর মনে কোনো কোশ্চেন, কোনো ডাউট বা কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং যে যে হোমওয়ার্কগুলো দেওয়া রয়েছে সেই হোমওয়ার্কগুলো চেষ্টা করে সেখানেও যদি কোনো ডাউট বা কোনো কোয়ারি থাকে বা যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল।